তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব গ্রামাটিক্যাল পয়েন্ট, এবং সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তাই না? তো এই কমপ্লিটিং সেন্টেন্স আমাদের এসএসসি এইচএসসি দুইটার সিলেবাসেই আছে। তো আমি আসলে যেভাবে করাবো বা যে নিয়মে করাবো, হ্যাঁ, এই জিনিসটা যদি তোমরা একটু খেয়াল করতে পারো, তাহলে আমি আশা করব যে তোমার অন্তত এসএসসি ইন্টারে বা এর পরেও আর অন্তত এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কোনোদিন কোনো সমস্যা পোহাতে হবে না। ঠিক আছে? আর যে বিষয়টা বলার আছে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো, অর্থাৎ যে রুলসগুলো আমি দেখাবো, ঠিক আছে, এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, তাই না? কারণ এটা প্র্যাকটিস না করলে কিন্তু এটা মাথার থেকে চলে যাবে। আর যেহেতু এটা যদি চলে যায়, তাহলে কিন্তু এটা আমাদের পরীক্ষায় ভালো করার কোনো সুযোগ নেই। সুতরাং এগুলো বারবার রিভিশন করতে হবে, ঠিক আছে? আমি এখানে ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, এটা তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে হচ্ছে এই বিষয়গুলো লিখে রাখবে তোমাদের খাতায়। তো আমাদের আজকের টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তাই না? কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরেই আসলে এর কাজটা মূলত নিহিত রয়েছে, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তার মানে বোঝা যাচ্ছে যে সেন্টেন্স কমপ্লিট করা, তাই না? অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, আমাদের কমপ্লিট করতে হবে। তো কিভাবে কমপ্লিট করতে হবে, আমরা কিছু নিয়ম কানুন একটু দেখব। যেমন আমাদের বলছে যে সেন্টেন্সটি সিম্পল হলে, তাই না? সেন্টেন্সটি সিম্পল হলে, তো এই সেন্টেন্স যদি সিম্পল সেন্টেন্স, আমরা জানি যে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাই না? অর্থাৎ যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তো এই সিম্পল সেন্টেন্স যদি হয়, তাহলে আমরা উপযুক্ত শব্দ অথবা শব্দগুচ্ছ, তাই না? শব্দগুচ্ছ, শব্দ মানে একটা শব্দ, শব্দগুচ্ছ মানে হচ্ছে একাধিক শব্দ, তাই না? তো কখনো হয়তো একটা শব্দ বসিয়ে, কখনো হয়তো একাধিক শব্দ বসিয়ে আমরা বাক্যটি সম্পূর্ণ করতে পারবো। যেমন আমার এখানে দেওয়া আছে, নীলা ইজ নট সুইটেবল ড্যাশ দ্য পোস্ট, তাই না? অর্থাৎ এখানে একটা গ্যাপ দেওয়া আছে। আবার দেখো 2 নম্বর সেন্টেন্সে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে শি কুড নট কন্টিনিউ হার স্টাডি ড্যাশ হার পভার্টি। তো আমরা এখানে আসলে কি বসাইলে মোটামুটি উত্তরটা হবে? তো উত্তরটা পরে আমরা দিয়ে দিচ্ছি, যে সেটা হচ্ছে নীলা ইজ সুইটেবল ফর দ্য পোস্ট। অর্থাৎ নীলা হচ্ছে এই পোস্টের জন্য উপযুক্ত, তাই না? আর পরের সেন্টেন্সটা ছিল যে শি কুড নট কন্টিনিউ হার স্টাডি, সে তার পড়াশুনো মানে কন্টিনিউ করতে পারেনি, চালিয়ে নিতে পারেনি, বিকজ অফ, হ্যাঁ, পোভার্টি, অর্থাৎ দারিদ্রতার কারণে। হ্যাঁ, কিসের কারণে? দারিদ্রতার কারণে সে তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেনি। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম যে কমপ্লিটিং সেন্টেন্সে কখনো কখনো একটা ওয়ার্ড বসিয়ে, কখনো কখনো একাধিক ওয়ার্ড বসিয়ে, এখানে একাধিক ওয়ার্ড, এটা বিকজ এবং অফ, তাই না? এখানে দুইটা ওয়ার্ড বসিয়ে, তো কখনো কখনো সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কমপ্লিট করা যায় সেন্টেন্স, অথবা কখনো কখনো হচ্ছে তোমার যে একাধিক ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করা যায়। আচ্ছা, ওটা তো গেল সিম্পল সেন্টেন্সের বিষয়। তাহলে এবার যদি আমার কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তাই না? এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে বিস্তারিত আলোচনা, সেটা আমাদের মূলত হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স এর যে ভিডিও সেখানে থাকবে, ঠিক আছে? এখানে আমরা আপাতত বুঝে নিই যে কমপ্লেক্স সেন্টেন্স দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে, তাই না? কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব অ্যান্ড বাট অর দ্বারা যোগ করা থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ যুক্ত থাকে, তাই না? মোটামুটি এটুকুই আর কি। তো এরকম কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি হয়, তাহলে আমরা দেখব যে কখনো কখনো ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে, অথবা কখনো কখনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে, তাই না, সেন্টেন্সটা পূর্ণ করতে হবে। তো ক্লজ কি জিনিস? ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, তাই না? এই যে ক্লজ, ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, তাই না? আচ্ছা, অর্থাৎ ক্লজ আমরা আপাতত ধরে নিই একটা সেন্টেন্স। হ্যাঁ, এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিং অ্যাটেন্ড করতে পারে নাই, বিকজ হি ওয়াজ সিক, তাই না? কারণ সে অসুস্থ ছিল। এখানে উত্তরটা আমরা দিয়ে দিলাম, তাই না? অর্থাৎ হি ওয়াজ সিক। এখানে আমরা দেখলাম যে হচ্ছে একটা ক্লজ দিয়ে, অর্থাৎ একটা বাক্য দিয়ে আমরা এই সেন্টেন্সটা পূর্ণ করলাম। তাহলে আগে আমরা দেখলাম যে হচ্ছে একটা শব্দ দিয়ে
সেন্টেন্স কমপ্লিট। এরপরে দেখছি একাধিক হচ্ছে শব্দ দিয়ে কমপ্লিট। আবার এখানে দেখছি যে একটা ক্লজ দিয়ে বা একটা সেন্টেন্স দিয়েও সেন্টেন্স কমপ্লিট। তার মানে আমরা বুঝলাম যে কখনো একটা শব্দ বা দুইটা শব্দ বা একটা সেন্টেন্স দিয়েও আমরা বাক্য সম্পন্ন করতে পারি। আচ্ছা, এরপরে এখানে এই প্রথম কথাটা কাটা যাবে, ভুল হয়েছে লেখা, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে বলছে বাক্যের প্রথম অংশ। কোন অংশ? এই যে প্রথম অংশ। এরপরে হচ্ছে মাঝের অংশ। আচ্ছা, বাক্যের প্রথম অংশ, মাঝের অংশ বা শেষের অংশ। আহ, এই শেষের অংশ যে কোনো অংশ অপূর্ণ থাকতে পারে। অর্থাৎ আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া থাকবে, সেই কমপ্লিটিং সেন্টেন্সটা মূলত কোথায় কমপ্লিট করব? আমি কি বাক্যের শুরুতে করব, নাকি মাঝে করব, নাকি শেষে করব? হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে বাক্যের শুরুতেও দেওয়া থাকতে পারে আমাদের কমপ্লিট, বাক্যের মাঝেও দেওয়া থাকতে পারে, আবার বাক্যের শেষেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো যে কোনো এক জায়গায় আমাদের কমপ্লিট করতে বলবে, গ্যাপ রাখবে, ঠিক আছে, আমাদের সেখানেই কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আবার প্রশ্ন হতে পারে যে আমি পরীক্ষায় আসলে কিভাবে লিখবো এটা। আচ্ছা, এটা পরীক্ষা লেখার পদ্ধতি হচ্ছে আমাদের পুরা সেন্টেন্সটা উঠাইতে হবে, ঠিক আছে। পুরা সেন্টেন্সটা আমার খাতায় উঠাইতে হবে। এরপরে খাতায় উঠিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যখন যেটাতে কাজ করতে বলা হয়েছে, হ্যাঁ, আমরা সেখানে আমাদের মূল উত্তরটা লিখবো এবং উত্তর লিখে নিচে আন্ডারলাইন করব, ঠিক আছে। অর্থাৎ পুরা সেন্টেন্স উঠাইতে হবে কিন্তু পরীক্ষার খাতায়, এবং পুরা সেন্টেন্স উঠিয়ে আমার যেখানে গ্যাপ দেওয়া থাকবে সেই গ্যাপে উত্তরটা লিখে তার নিচে জাস্ট আন্ডারলাইন করে দেবো, ব্যাস শেষ। তাহলে এই রুল থেকে আমরা কি বুঝলাম? এই রুলটা থেকে আমরা বুঝলাম যে হচ্ছে গ্যাপ হচ্ছে সেন্টেন্সের প্রথমে থাকতে পারে, মাঝে থাকতে পারে এবং শেষেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, আমরা সেখানে গিয়ে সেন্টেন্স কমপ্লিট করব। আচ্ছা, তারপর এর পরের নিয়ম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা বাক্য বিভিন্নভাবে পূর্ণ করা যায়। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু চেষ্টা করে দেখো তো বিভিন্নভাবে পূর্ণ করা যায় বলতে, বিভিন্নভাবে পূর্ণ করা যায় বলতে আসলে কি বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স, তাই না? হি হ্যাজ বিন হিয়ার অথবা হি হ্যাজ বিন হিয়ার, একই সেন্টেন্স, তাই না? অর্থাৎ আমি যদি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হি হ্যাজ বিন হেয়ার, হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 1995, অর্থাৎ সে এখানে 1995 সাল থেকে বসবাস করছে, তাই না? আচ্ছা, আবার বলছে হি হ্যাজ বিন হেয়ার সিন্স আর্লি মর্নিং, বলছে সে খুব সকাল থেকেই এখানে আছে। আচ্ছা, আবার বলছে কি হি হ্যাজ বিন হেয়ার সিন্স হি স্টার্টেড দ্য বিজনেস, অর্থাৎ সে এখানে আছে যখন সে বিজনেসটা শুরু করেছিল তখন থেকে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানেও দেখছি যে একটা সেন্টেন্স কখনো একটা ওয়ার্ড দিয়ে, কখনো একাধিক ওয়ার্ড দিয়ে, কখনো একটা সেন্টেন্স দিয়ে কমপ্লিট করা যায়, তাই না? তো এটাই হচ্ছে বিভিন্নভাবে আহ, তোমার যে সেন্টেন্স পরিপূর্ণ করা যায় সেটার মূলত উদাহরণ। তারপর এবার আমাদের কিছু টার্ম হচ্ছে জানতে হবে, তাই না? যেমন এখানে আমরা প্রথমে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দেখিয়েছি। তো আমরা সবাই জানি সো দ্যাট মানে যাতে বা যার ফলে, তাই না? আমরা মূলত যাতে এটা একটু বেশি পরিচিত, যদিও দুইটাই পরিচিত, তাই না? তাহলে যাতে বলতে কিরকম, এইটা আমরা কিভাবে ব্যবহার করব, এর স্ট্রাকচারটা কি হবে? এর স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের পর এখানে একটা এক্সটেনশন থাকবে, যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে বসানোর দরকার নেই। তারপর হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তাই না? একই কথা, যে কোনো একটা বসানো যাবে। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর হচ্ছে টেন্স অনুযায়ী ক্যান, কুড, মে, মাইট, তাই না? আচ্ছা, এরপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? যদিও প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য আছে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আদার ওয়ার্ডস এবং অন্যান্য শব্দাবলী। তাহলে আমরা একটু উদাহরণে দেখি, ঠিক আছে। যেমন হি স্টাডিজ হার্ড, সে কঠোর ভাবেই বা অনেক পরিশ্রম করেই স্টাডি করে, তাই না? সো দ্যাট যাতে করে কি সে কষ্ট করে পড়াশোনা করে, যাতে করে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, তাই না? অথবা হি ক্যান পাস দ্য এক্সাম, এরকম কিছু একটা আমাদের দিতে হবে, তাই না? আচ্ছা, তারপরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই বট এ ডিকশনারি, আমি একটা ডিকশনারি কিনেছিলাম। ইন অর্ডার দ্যাট, যাতে করে উত্তরটা কি হবে? যাতে করে, এই উত্তরটা এখানে আমি আবার বলে দিচ্ছি যে যাতে করে আই কুড লার্ন ওয়ার্ডস, অর্থাৎ আমি যাতে শব্দ শিখতে পারি, তাই না? অর্থাৎ আমি একটা ডিকশনারি কিনেছিলাম
যাতে করে আমি শব্দ শিখতে পারি। আচ্ছা, তো এই রুলগুলো কিন্তু ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে খাতায় লিখে রাখতে হবে, তাই না? কারণ এখানে আমি একটার পর একটা বলে যাচ্ছি, জিনিসটা দেখে মনে হতে পারে যে এটা একটু ইজি মতো বা এরকম, তাই না? কিন্তু সবগুলো মিলিয়ে যখন আসলে করতে দেওয়া হবে তখন কিন্তু মাথায় চক্কর দেবে। সুতরাং এগুলো আমাদের খাতায় উঠিয়ে রাখতে হবে এবং এই রুলগুলো বারবার পড়তে হবে। তারপরে আমাদের যে নিয়মটা আসবে সেটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। তো ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে কি? ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে এরকম গঠনে যে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকবে, এরপর একটা নাউন ফ্রেজ থাকবে। নাউন ফ্রেজ মানে কি ডিয়ার স্টুডেন্টস? অর্থাৎ যে ফ্রেজগুলো নাউনের কাজ করে এবং ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, কয়েকটা শব্দের সমষ্টি, তাই না? আর এর বিস্তারিত আলোচনা আরো আছে যেগুলো ফ্রেজ অধ্যায়ে দেওয়া হবে। তো এরপরে আসে এখন আমাদের সাবজেক্ট, ভার্ব, এরপরে আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দাবলী, তাই না? তাহলে দেখো এখানে বলা আছে ইন স্পাইট অফ, তাই না? এখানে ইজ হয়ে গেছে, এটা হিজ হবে। তো ইন স্পাইট অফ হিজ সিকনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, তাই না? তার অসুস্থতা সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, অর্থাৎ সে মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল। সাধারণত অসুস্থ থাকলে আমরা অ্যাটেন্ড করি না, কিন্তু এই যে ইন স্পাইট অফ এর ব্যবহারটা আসলে বিপরীত অর্থবোধক মানে সেন্টেন্সে দিতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে তার অসুস্থতা সত্ত্বেও সে মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল। আচ্ছা, ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি বট এ কার, সে একটা কার কিনেছিল। সাধারণত দারিদ্র হলে কার কেনার কথা না, কিন্তু যেহেতু এটা ইন স্পাইট অফ অর্থাৎ বিপরীত অর্থবোধক কিছু দিতে হবে, এই জন্য ইন স্পাইট অফ এর জায়গায় আমরা হি বট এ কার এইভাবে দেব। আচ্ছা, তারপর তারপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, তাই না? অথবা বিকজ অফ মানে কারণে। অন অ্যাকাউন্ট অফ বা বিকজ অফ মানে কারণে। তাহলে স্ট্রাকচারে আমরা কি দেখছি? স্ট্রাকচারে আমরা দেখছি যে সেন্টেন্সের শুরুতে অন অ্যাকাউন্ট অফ অথবা বিকজ অফ, তাই না? দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসবে আমাদের নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পরে আমাদের সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দাবলী, তাই না? আচ্ছা, তাহলে এটা আমাদের সেন্টেন্সে প্রয়োগ দেখি। সেটা হচ্ছে যে অন অ্যাকাউন্ট অফ হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তার কারণেই, তাই না? এটুকু হচ্ছে নাউন ফ্রেজ। তার বুদ্ধিমত্তার কারণেই হি কুড সলভ দ্য প্রবলেম। এখানে প্রবলেম লেখাটা একটু ইয়ে হয়েছে, কিন্তু এটা আসলে প্রবলেম হবে। আচ্ছা, তো তার ইন্টেলিজেন্সের কারণেই সে প্রবলেমটা সলভ করতে পেরেছিল। আবার তারপরে বলা হচ্ছে যে হি ওয়াজ সাসপেন্ডেড, তাকে সাসপেন্ডেড করা হয়েছিল বিকজ অফ হিজ ডিসলয়ালটি, অর্থাৎ তার যে অবাধ্যতা বা মানে অনমনীয়তা, এই ধরনের আর কি, ঠিক আছে? তো এই অবাধ্যতার কারণেই তাকে তার চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল। আচ্ছা, এরপরের যে নিয়মটা আমাদের আসবে সেটা হচ্ছে ইনস্টেড অফ। ইনস্টেড অফ মানে কি? পরিবর্তে, অথবা ইন লিউ অফ মানে এটা মানে পরিবর্তে, তাই না? তো এটার আমাদের স্ট্রাকচারে আসছে ইনস্টেড অফ বা ইন লিউ অফ আগে, এরপর আসবে নাউন বা জিরান্ড ফ্রেজ, তাই না? তো নাউন ফ্রেজ তো আমরা এখন দেখলাম। জিরান্ড ফ্রেজ মানে হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত, আহ, মানে ভার্বের আইএনজির সাথে আরো দুই একটা ওয়ার্ড যোগ হয়ে হচ্ছে তোমার জিরান্ড ফ্রেজ তৈরি হবে। হুম, যেমন আমরা দেখছি এই যে এখানে ইনস্টেড অফ, তাই না? ইনস্টেড অফ মানে কি? পরিবর্তে। গোয়িং দেয়ার, এই যে ইনস্টেড অফ পরে এখানে গোয়িং দেয়ার, এই গোয়িং দেয়ারটা কিন্তু হচ্ছে জার্ন ফ্রেজ, অর্থাৎ ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো ইনস্টেড অফ গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পরিবর্তে কি দিলে মেলবে এই বাকি জায়গাটাই? সেখানে যাওয়ার পরিবর্তে কি দিলে মেলবে? সেখানে যাওয়ার পরিবর্তে আই স্টেইড অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম, সেটা দিলেও হবে। হ্যাঁ, অথবা আহ, বলছে উই গেভ দেম ফুড, আমরা তাদেরকে খাবার দিয়েছিলাম ইন লিউ অফ, পরিবর্তে। কিসের পরিবর্তে? আমরা তাদেরকে খাবার দিয়েছিলাম দেয়ার লেবার, তাদের শ্রমের পরিবর্তে, তাই না? তো তাদের যে শ্রম ছিল সেই শ্রমের পরিবর্তে আমরা তাদেরকে খাবার দিয়েছিলাম। আচ্ছা, আর এটা তো আমরা দেখলাম যে ইনস্টেড অফ গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পরিবর্তে উই স্টেড অ্যাট হোম, আমরা বাসায় ছিলাম, অর্থাৎ কোথাও যাই নাই।
আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, আমি এখানেই এই ভিডিওটা শেষ করব, ঠিক আছে? আমি পার্ট পার্ট করে করব, হ্যাঁ? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, অল্প অল্প করে রুলস দেবো। একটা একটা ভিডিও দেখবে, রুলসগুলো লিখে ফেলবে, হ্যাঁ? এবং এগুলো বারবার পড়াশোনা করতে হবে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।